গ্রামে অলোক নামের একটি কৃষক ছিলেন। উনি প্রচণ্ড লোভী ছিলেন, আর ওনার স্ত্রী বিমলা, উনিও প্রচণ্ড লোভী ছিলেন। দুজনের মনেই একই কথা চলতো যে কিভাবে অনেক টাকা আর অনেক জমি নিজেদের নামে করা যায়। একদিন আমার কাছেও এর থেকে বেশি জমি হবে, পুরো গ্রাম আমাকে সেলাম করবে। কি হয়েছে? কি এত চিন্তা করছো? আমি ভাবছি যে কি করে বেশি জমি নিজের নামে করা যায়। একদিন আমার কাছেও এর থেকে দ্বিগুণ বেশি জমি হবে। ভেবেছো যখন দ্বিগুণ, কেন ছগুণ ভাবো। দ্বিগুণে কি হবে? এত সহজ নাকি? খালি কথা বলো। ছগুণ না হলেও যদি তুমি চাও দ্বিগুণ হতেই পারে। কি বলছো তুমি? কি করে হবে? তাহলে একটা কাজ করো, তোমার ভাই চন্দনের অংশটাও নিয়ে নাও। আরে এটা কি বলছো তুমি? ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না। তুমি শুধু খাবার খাও আর স্বপ্ন দেখো। ছোট্ট সব। বিমলা কথাটা তো ঠিকই বলছে, কিন্তু এটা করব কিভাবে? অলোক ওর ভাইয়ের জমিটা নিজের নামে করতে চেয়েছিল, কিন্তু ওর বাবা তখনও বেঁচে ছিলেন, সেই জন্য সে কোনো সুযোগ পেল না। কিন্তু ওর বাবা কয়েক মাস পরেই স্বর্গলাভ করেন, আর তারপরেই এবার কি করবে? সেটাই, যেটা আমাদের স্বপ্ন ছিল। জমি দুটি অংশে ভাগ করা হয়, একটা ওর আর একটা ওর ভাইয়ের। কিন্তু লোভে অন্ধ হয়ে যাওয়া অলোক আর বিমলা একটা ছক কষল, কারণ ওরা খুব ভালো করেই জানতো যে চন্দন ভীষণ সহজ সরল, তাই ওরা ওর সরলতার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিল। চন্দন ভাই, তুই তো এখন ছোট, তাই ভালো করে পড়াশোনায় মন দে, আর জমি আমি দেখে নিচ্ছি। যখন তোর বিয়ে হয়ে যাবে তখন তোরও সংসার হয়ে যাবে, তখন তুই নিজের জমি নিয়ে নিবি। আর বাবাও তো এটাই চাইতেন, বাকি তোর ইচ্ছা। আরে না না দাদা, যেটা তোমার ঠিক মনে হয় সেটাই করো। আমি তোমার উপর পুরো বিশ্বাস করি, তুমি একদম ঠিক বলছো দাদা। তাছাড়া জমি আর কোথায় পালিয়ে যাবে বলো? এতক্ষণে লাইনে এলে, ভালোই হয়েছে কথায় কথায় রাজি হয়ে গেছিস, না হলে আমাকে অন্য কিছুই ভাবতে হতো। ঠিক আছে ভাই, আমার শুধু কিছু সাইন দরকার। সাইন? হ্যাঁ, কিছুই না, শুধু কাগজে এটা লেখা আছে যে যতদিন না তোর পড়াশোনা শেষ হচ্ছে ততদিন জমির দেখাশোনা আমি করব, ব্যাস। ঠিক আছে দাদা, দাও, আমি সাইন করে দিচ্ছি। সরল চন্দন কি বা জানতো যে ওর নিজের লোকই ওর সাথে প্রতারণা করছে, আর ও কোনো চিন্তা ভাবনা ছাড়াই পেপারে সই করে দেয়, আর নিজের অংশের জমিটা অলোকের নামে করে দেয়, আর পড়াশুনো করতে মামার বাড়িতে চলে যায়। পেয়ে গেছি আমি। বেশি খুশি হওয়ার কোনো দরকার নেই, আজকাল তো এতটা জমি ভিখারিদের কাছেও থাকে। মানে এটা, যদি আমাদের এই গ্রামে সব থেকে ধনী হতে হয়, আমি চাই যে আমাদের কাছে সব থেকে বেশি জমি থাকুক। তাই তার জন্য এতটুকু যথেষ্ট নয়, আমাদের অন্য কিছু ভাবতে হবে। বিমলা, আমিও চাই যে আমার কাছে অনেক জমি হোক, অনেক ধন সম্পদ হোক, গ্রামের লোকেরা আমাকে দেখে যেন আমার সামনে মাথা নিচু করে চলে। কিন্তু এইসব হবে কিভাবে? হবে নয়, করতে হবে। দেখো, এখন কিন্তু তোমার কাছে আগের থেকে অনেক বেশি জমি আছে, তাই চন্দনের জমির অংশটা বিক্রি করে দাও, আর সেই টাকা থেকেই আমরা লোকজনকে ধার দেব, আর যত খুশি সুদ পাওয়া যাবে। বুদ্ধিটা তো মন্দ নয়, তখন আমি ওই টাকা দিয়ে আরো বেশি করে জমি কিনতে পারবো। কিন্তু চন্দন? তুমি চন্দনকে বলে দিও যে ওই জমিটা চাষের উপযোগী ছিল না, তাই তুমি ওটা বিক্রি করে অন্য আর একটা জমি নিতে চাইছো। এটা ঠিক বলেছো। হ্যাঁ, আর আমাদের যেটা ইচ্ছে সেটাও সফল হবে। হ্যাঁ। যেখানে বেশি লোভ থাকে সেখানে বেশি শান্তি থাকতে পারে না। অলোক চন্দনের জমির অংশটা বিক্রি করে দিল, আর সেই টাকাগুলো দিয়েই সুদ খাটাতে শুরু করলো। যতদিন এগোতে থাকলো তার এই সুদের ব্যবসা আরো বাড়তে লাগলো, আর যেই ব্যক্তি টাকা ফেরত দিতে পারতো না, ওদের ভুল বুঝিয়ে বা জবরদস্তি ওদের জমি হড়প করে নেওয়া হতো। আস্তে আস্তে 3 বছর কেটে যায়। এখন অলোক গ্রামের সব থেকে ধনী ব্যক্তি। দাদা, আমি গ্রামের লোকের থেকে সবকিছু জানতে পেরেছি। তুমি শুধু আমার নয়, গ্রামের সমস্ত মানুষের জমি কেড়ে নিয়েছো। এই, মুখ সামলে কথা বলবি। আমি নিজের পরিশ্রমে রোজগার করেছি, কারো জমি কেড়ে নিইনি। ওদের টাকার দরকার ছিল, তাই আমি ওদের টাকা দিয়েছি।
আর ওই টাকার বদলে ওরা নিজেরা আমাকে জমি বিক্রি করেছে। আজ্ঞে না, তুমি গরিব মানুষের অসহায়তার সুযোগ নিয়েছো, সুদের নাম করে ওদের জমি কেড়ে নিয়েছো। তুমি কিন্তু এটা ভুল করছো। দাদা, তুমি ওইসব মানুষের জমি ফেরত দিয়ে দাও। যদি কৃষকের কাছে জমি না থাকে তাহলে ওরা বাঁচবে কিভাবে? কি করতে হবে আর কি নয় সেটা এখন তুমি শেখাবে তোমার দাদাকে, হ্যাঁ? ক্ষমা করো বৌদি, তুমিও কিছু কম যাও না। তোমাদের এখন হয়তো এটা মনে হচ্ছে যে তোমরা তোমাদের সিন্ধুক অর্থ দিয়ে ভরে ফেলছো, কিন্তু বাস্তব তো এটাই যে ওতে শুধু অভিশাপে ভরা আছে। ঠাকুরপো, চিৎকার করলেই সত্যিটা ধামাচাপা পড়বে না। তাছাড়া আজকে আমি আমার সম্পত্তির ভাগ নিতে এসেছি, সেই সম্পত্তি যেটা বাবা আমাদের দুজনের জন্য রেখে গিয়েছিলেন। কিসের সম্পত্তি? সবকিছু এখন আমার, বুঝলি? তোর এখানে কোনো সম্পত্তি নেই। তুমি জমির কাগজ পাল্টাতে পারো দাদা, কিন্তু সত্যিটা নয়। মনে রেখো, যেই লোভের নৌকাতে তোমরা দুজনে চড়ে বসেছ সেই নৌকা একদিন নিশ্চিত ডুববে, আর সেই দিন তোমার জন্য কেউ কাঁদার জন্য লোক পাবে না তুমি। অনেক শুনেছি তোর এই কথা, এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ কেন দেখছিস? যা, বেরিয়ে যা এখান থেকে, বের করো ওকে। অলোক ওর ছোট ভাইকে ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বার করে দেয়। এত সবকিছু হয়ে যাওয়ার পরেও অলোক আর বিমলার লোভ একটুও কমে না। ওদের আরো অনেক টাকা চাই। বিমলা, কি বলো তুমি? এখন আমাদের কাছে কত জমি আছে? 100 গুণ। আর যদি এটা 1000 গুণ হয়ে যায়? ও মা, 1000 গুণ কিভাবে? শহরে কিছু মহাজন আছে, ওরা চাইছে যে আমি কিছুটা জমি পোস্তর চাষ করি। কি? কিন্তু এতে তো পুলিশের ভয় আছে। ভয়? হ্যাঁ, পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। এরপর অলোক পোস্তর চাষ শুরু করে, যে চাষে অনেক মহাজনেরা টাকা লাগিয়েছিল। অন্যদিকে চন্দন গ্রামের গরিব বাচ্চাদের কম পয়সায় লেখাপড়া করাতো। এইভাবেই দিন কাটতে থাকে। চন্দন গ্রামের স্কুলে শিক্ষকের চাকরি করতে শুরু করে, আর অন্যদিকে অলোকের চাষের ফসল একেবারে প্রস্তুত হয়ে যায়। বিমলা, ব্যাস আর 2-4 দিন, যেমনি ফসল কাটা শুরু হবে না, তারপরে তো আমরা কোটিপতি হয়ে যাব। আর আমি কোটিপত্নী। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তারপরে আর একটা কাজ আছে, আমি তো এই গ্রামের বাকি জমিগুলো নিতে চাই। অলোক আর বিমলার লোভের ঘড়া এবার পূর্ণ হয়ে গিয়েছিল, আর সেই ঘড়া খুব শীঘ্রই ভাঙতে চলেছিল। সেই দিন বেশ ঘন কালো মেঘ করেছিল, আর ধীরে ধীরে আকাশ আরো বিকট রূপ নিতে শুরু করেছিল, যার ফলে প্রচণ্ড ঝড়, ঝাপটা আর বৃষ্টি শুরু হলো, যার ফলে গ্রামের নদীগুলো জলে পরিপূর্ণ হয়ে গেল, আর কিছুক্ষণের মধ্যেই গ্রামে বন্যা হয়ে গেল। আর আমরা তো খুব ভালো করেই জানি যে প্রকৃতির সামনে আমরা বড় অসহায়। অলোকের চোখের সামনে ওর চাষ নষ্ট হয়ে যায়। না না, আমার ফসল, আমার ফসল। বিমলা, বিমলা, আমরা বরবাদ হয়ে গেছি বিমলা। আমার ফসল, আমি বরবাদ হয়ে গেছি। এ আমাদের কি হলো? দেখুন মশাই, হয় আমাদের টাকা ফেরত দিন, না হলে ফসল দিন। আমার কাছে আর কিচ্ছু অবশিষ্ট নেই। তাহলে ঘর ছাড়ার জন্য তৈরি হয়ে যান। হ্যাঁ, আমরা তো শুধু আমাদের টাকা ফেরত চাই। হ্যাঁ। অলোক আর বিমলা ঘর ছেড়ে রাস্তায় চলে আসে, কিন্তু লোকজন ওদের দেখেই দরজা বন্ধ করে দেয়। যারা আগে লোকের সবকিছু ছিনিয়ে নিয়েছিল, আজ তাদের কাছেই নিজের বলতে কিচ্ছু নেই। ওদের কপালে তো ভিক্ষেও জুটল না, আর গ্রামের বাইরে একটা ভাঙা চোরা ঝুপড়িতে ওদের ঠাঁই হয়। আমাদের সঙ্গে এমনটা কেন হলো? কেন? আমরা কি এতটা খারাপ যে ভিক্ষে তো দূরের কথা, লোকজন আমাদের মুখও দেখতে চাইছে না? কেউ ভালো না, সবাই খারাপ, সবাই। এইসব আমাদের কুকর্মের ফল। যে যেমন কাজ করবে সে তেমনই ফল পাবে। আমরা সারা জীবন শুধু লোভই করেছি, না জানি কত মানুষকে ঠকিয়েছি, নিজের আপন ভাইকেও আমি ছাড়িনি। এটা তুমি কি বলছো? বিমলা, ব্যাস চুপ করো বিমলা, চুপ করো। এখন আর লোভ নয়, আমি বুঝতে পেরেছি, তুমিও বুঝতে শেখো। আমরা কি কখনো কারো ভালো করেছি?
কোনোদিন ভেবেও দেখিনি। তাহলে আমাদের সাথে ভালো কি করে হবে? হ্যাঁ, তুমি ঠিকই বলছো, এত কিছু হওয়ার পরেও আমার চোখে অহংকারের পট্টি বাঁধা আছে। বিমলা, আমি ভাবছি কি কাল একবার চন্দনের কাছে যাই। তোমার এরকম অবস্থা দেখে আমার ভালো লাগছে না। না, আমাদের কর্মের ফল আমাদের পেতেই হবে। এখন অলোক আর বিমলার মন থেকে লোভের পর্দা এক্কেবারে সরে গেছে। পরের দিন সকালবেলা বিমলা আর অলোক আবর্জনায় পড়ে থাকা খাবার খুঁজতে যায়। কি গো, এই দেখো সোনার আংটি। হ্যাঁ, কিন্তু এটা কার হতে পারে? এটা তো গ্রামে গিয়েই জানা সম্ভব হবে। অলোক আর বিমলা চলে যায় গ্রামের মধ্যে। অনেকক্ষণ ধরে খুঁজতে থাকে, কিন্তু ওরা কিছুই জানতে পারে না। তারপর ওরা একজনদের বাড়ির সামনে ভিড় দেখতে পায়। ওখানে যাওয়ার সাথে সাথে ওরা জানতে পারে যে ওদের বাড়ি থেকে একটা সোনার আংটি উধাও হয়ে গেছে। দেখুন, এই আংটিটা নয় তো? আরে দেখাও দেখাও, আরে এই আংটিটাই তো। তোমরা কোথায় পেলে এটা? ওই আবর্জনার মধ্যে এটা পেয়েছি। কি, একে তো চুরি করবে, তার উপর মিথ্যে কথাও বলবে? হ্যাঁ মশাই, এরা আগেও চোর ছিল আর এখনো চোরই আছে। এদের তো মেরে মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, না না না, আমরা চুরি করিনি। হ্যাঁ, একে তো চুরি করবে, ওপর থেকে মিথ্যে কথাও বলবে। হ্যাঁ, মরো 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 কে। চোর 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 চোর! আর তখনই চন্দর এসে যায়। আরে থামুন আপনারা, থামুন বলছি। মাস্টার মশাই, হতে পারে এরা আপনার নিজের দাদা বৌদি, কিন্তু এরা তো চোর। আরে আপনারা কি পাগল হয়েছেন নাকি? যদি এরা সত্যিই চুরি করতো তাহলে কি ফেরত আসতো? আর তাছাড়া এনারা এনাদের কর্মের ফল আগেই ভোগ করে ফেলেছেন। আমাকে ক্ষমা করে দে ভাই চন্দন। আমি সব কিছুই শেষ করে ফেলেছি নিজের হাতে। ঠাকুরপো, আমরা সত্যি ভুল করেছি। আমাদের ক্ষমা করে দিন। আমরা কোনোদিনও আর গায়ে ফিরবো না। ভুল তো সবার দ্বারাই হয়, আর তাই তোমাদেরও হয়েছে। কিন্তু সবাই নিজের ভুল শোধরানোর সুযোগ পায় না। আমি জানি যে এই আংটি তোমরা চুরি করনি, আর আমি তোমাদের এরকম অবস্থায় দেখতে পারছি না। তোমাদের যা শাস্তি পাওনার ছিল পেয়ে গেছো। এখন তোমরা আমার সাথে চলো। না চন্দন, আমরা তার যোগ্য নই। চলো বিমলা। দাদা, আমরা কি নতুনভাবে শুরু করতে পারি না? নতুন করে এক ঘরে একসাথে? যদি তোমরা আমার সাথে না যাও তাহলে আমি তোমাদের সাথে চলে যাব। বিমলা, ঠিক আছে, চলো তবে। এরপর অলোক আর বিমলা চন্দনের সঙ্গে যায় আর নতুন করে সবটা শুরু করে।